Xenon X50 Xenon-এর সবচাইতে লেটেস্ট ডিভাইস বা বলতে পারেন ওদের সবচাইতে প্রিমিয়াম ডিভাইস। স্মার্টফোনটির ডিজাইনটা একবার জাস্ট দেখুন, চেনা চেনা লাগে। আচ্ছা, সেদিক চেনা চেনা লাগুক না কেন, এই স্মার্টফোনটাতে কিন্তু আলট্রা ওয়াইড শুটার রয়েছে, রিয়ারে তিনটা ক্যামেরা রয়েছে, ফ্রন্টে একটা ক্যামেরা রয়েছে, ডিসপ্লেটা হচ্ছে যে এরকম যেখানে পাঁচল কাটআউট আমরা দেখতে পাই, অ্যামোলেড প্যানেল অবশ্যই এইটার মেইন ক্যামেরাটা 64 মেগাপিক্সেলের, যেখানে সনির সেন্সর রয়েছে, 6300 mAh এর ব্যাটারি থাকছে, 33 ওয়াটের চার্জার এই সুন্দর বক্সটাতে রয়েছে। আর হ্যাঁ, এই স্মার্টফোনটাকে ঠান্ডা রাখার জন্য 7000+ কুলিং সিস্টেমও ব্যবহার করেছে ওরা এখানে, মানে শিট ব্যবহার করছে মূলত। সো সব কিছু মিলে এই প্যাকেজটা আসলে কেমন নিয়ে আসলো Xenon, চলুন আমরা সেটা ফাইন্ড আউট করি। বাট ফোন যেমনই হোক না কেন, বক্সটা কিন্তু ভাই সত্যি বেশ প্রিমিয়াম করছে, এইটা মানতেই হবে, বক্সটা দামি ফোনের মতো লাগে। এখন এই স্মার্টফোনটার ডিজাইন যেমনটা আপনারা দেখছেন, আমরা বেশ কিছুটা মিল দেখতে পাই গ্যালাক্সি সিরিজের সাথে, ওদের টপেস্ট সিরিজের সাথে ওর ডিজাইনের বেশ কিছুটা মিল রয়েছে, বিশেষ করে ক্যামেরা সেটআপের বা ক্যামেরার এই স্ট্রাকচারটা, রাইট? স্মার্টফোনটার বডি ফ্রেমটা টোটালি প্লাস্টিক বিল্ড, রিয়ার প্যানেলটা প্লাস্টিকই ফিল দেয়, আবার গ্লাস টাইপের একটা ফিল দেয়, এটা ফ্রস্টেড, হালকা ফিঙ্গারপ্রিন্ট বসে, তবে স্ক্র্যাচ পড়তে আমি দেখিনি আমাদের লাস্ট কিছুদিনের ব্যবহারে। এইখানে মূলত ক্যামেরা মনে হবে একেবারে 5-6টা মনে হয় আছে, 3টা ক্যামেরা মূলত আছে, এর মধ্যে মেইন শুটার আর একটা হচ্ছে গিয়ে আলট্রা ওয়াইড আর একটা সহকারী সেন্সর আর কি। সামনের দিকটাতে চলে আসলে আমরা বেশ বড় সড়ো একটা ডিসপ্লে দেখতে পাবো, যে ডিসপ্লেটা অ্যামোলেড প্যানেল, পাঁচল কাটআউট রয়েছে, তবে এটার চিন বেজেল আরেকটু ন্যারো রাখলে বেশি সুন্দর লাগতো, মানে রিয়ারের থেকে লুকটা দেখে আপনার এক্সপেকটেশন এরকম তৈরি হবে যে সামনের বেজেল এরিয়া আরও বেশি ন্যারো, তো এই জায়গাটা আরেকটু ন্যারো রাখলে বেশি সুন্দর লাগতো, তবে এটাও যে খুব খারাপ লাগছে ব্যাপারটা এরকম নয়। স্মার্টফোনটাতে কিন্তু আইপি রেটিং ভালো রয়েছে, IP68 রেটেড, সো আপনি চাইলে এই ফোনটাতে টুকটাক পানি তো লাগাতে পারছেন, পানির নিচেও চুবানো যাবে, সমস্যা নেই, আমরা টেস্ট করে দেখেছি। হাতে নিলে হ্যাঁ, এই যে কর্নার এরিয়াগুলো হাতে একটু ফিল দেয়, মানে স্কোয়ার বক্সি শেপ টাইপের একটা ডিজাইনের ফোন যে ধরে আছেন ওই ফিলটা আপনি পাবেন, খুব একটা কমফোর্টেবল ফিল আসলে আমি পাইনি। যখন আমি কাভারটা সহ ব্যবহার করছিলাম, ওদের কাভারটা সুন্দর, এই কাভারটা সহ ব্যবহার করলে আরেকটু বেটার ফিল পাওয়া যায়। এমনিতে ফোনের খুব বেশি ওজন না আর খুব একটা বাল্কি ফিলও আপনাকে দেবে না। সামনের ডিসপ্লেটার সাইজ মূলত 6.7 ইঞ্চ, এটা অ্যামোলেড প্যানেল যেটা বলছিলাম, LTPS প্যানেল বেসিক্যালি এটা, এবং ফুল HD+ রেজুলেশনের, টপ সেন্টারে পাঁচল কাটআউট রয়েছে। এটার ব্রাইটনেস ইনডোরের জন্য ঠিকঠাক আছে, আউটডোরেও দেখা যাচ্ছে 1000 নিটস, ডিরেক্ট সানলাইটে কিছুটা স্ট্রাগল করতে দেখা যায়, বিশেষ করে যখন আপনি ছবি তুলেন কিংবা যদি ডিরেক্ট সানলাইটে গিয়ে কোনো কারণে ভিডিও প্লে করার প্রয়োজন পড়ে, তখন কিছুটা স্ট্রাগল করতে দেখবেন। 93% স্ক্রিন টু বডি রেশিও, ডিসপ্লেটাকে প্রোটেকশন করছে প্যান্ডা গ্লাস, এবং এই যে টাচ স্যাম্পলিং রেট এটা রয়েছে 240 হার্টজ, যেটা আমার কাছে কিছুটা কম মনে হয়েছে। এখন এগুলো তো কাগজ কলমের বিষয় ছিল, বাট রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স কি ছিল সেটা জানা উচিত। ফার্স্ট অফ অল আমি বলবো, এই ফোনের ডিসপ্লেতে ভিডিও দেখতে গেলে আপনার কাছে মনে হবে একেবারে চকচকে কালারফুল, তবে এইটার ন্যাচারাল কালার না, কালার অনেক বেশি বুস্টেড, মানে আপনি লাল কালার, গ্রিন কালার, ইয়েলো এগুলোরে দেখবেন একদম ধুমধুমাক্কা বুস্ট করতে। সো যেটা হয়, আপনারা মুভি দেখতে গেলে অনেক সময় আপনার কাছে এই ধরনের কালারটা ভালো লাগতে পারে, কিন্তু এই কালারটা স্কিনের উপরে গিয়েও কিছুটা প্রভাব ফেলে, আমি যেটা লক্ষ্য করলাম। এমনকি আমি আমার নিজের ভিডিওই প্লে করে দেখছিলাম যে অদ্ভুতভাবে কালার বুস্ট করছে আর কি। ইভেন আপনারা খেয়াল করছেন আন্ডার 30K প্রাইস পয়েন্টের ম্যাক্সিমাম ডিভাইসগুলোতে যে অ্যামোলেড দেওয়া হয় অফিসিয়ালি, এগুলোর অ্যামোলেডটাতে একটু কালারটা বেশি বুস্টেড দেখায়। এখন এইটার ক্ষেত্রেও ওরকম বিষয় আমরা লক্ষ্য করছি আর কি। আর একটু নিউট্রাল থাকলে আমার কাছে পার্সোনালি ভালো লাগতো, তবে এই ধরনের কালার অনেকের কাছে হয়তো ভালো লাগতে পারে। এর বাইরে টাচ রেসপন্স ভালো আছে, 240 হার্টস, বাট টাচ রেসপন্স ভালো। দেন 120 হার্টস পর্যন্ত সর্বোচ্চ পুশ করতে পারে, মোস্টলি 90 থেকে 120-র মধ্যে ঘোরাফেরা করে দেখা যায় আর কি। তো এই কালারের ইস্যু আর বেজেলটা আরেকটু ন্যারো রাখলে সুন্দর লাগতো, এই ব্যাপার ছাড়া ডিসপ্লে নিয়ে আমি সন্তুষ্ট আছি আর কি। এরপর যদি আমরা চলে আসি ক্যামেরাতে, রিয়ারে 64 মেগাপিক্সেলের যে মেইন শুটার রয়েছে IMX782, পরবর্তী শুটার 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যান্ড 0.8 মেগাপিক্সেল আর একটা সহকারী সেন্সর। আলট্রা ওয়াইডটা 112 ফিল্ড অফ ভিউতে ছবি দিতে পারে, মানে 112 ডিগ্রি ফিল্ড অফ ভিউতে। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা রয়েছে 32 মেগাপিক্সেলের, এবং এই ডিভাইসটা ভিডিও রেকর্ড করতে পারে সর্বোচ্চ 2K 30 FPS এ। এখন ক্যামেরাতে এসে যেটা লক্ষ্য করলাম, এই ফোন দিয়ে তোলা ছবিগুলো এই ফোনের ডিসপ্লেতে মানে একেবারে ওভার স্যাচুরেটেড মনে হয়, যেটা খুবই কালারফুল লাগে। তবে এই ডিসপ্লে থেকে অন্য কোনো ফোনে যদি নিয়ে দেখতে চান বা অন্য কোনো ডিসপ্লেতে, তখন গিয়ে এতটা বুস্টেড মনে হয় না, স্টিল মনে হবে যে হ্যাঁ, কালার কিছুটা বাড়িয়ে প্রেজেন্ট করছে এই স্মার্টফোন। বাট ওদের ডাইনামিক রেঞ্জে আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল, যে জায়গাটা আমি হোয়াইট পাইনি, মানে হেভি এক্সপোজার এবং লোয়ার জায়গাগুলো, যে জায়গাগুলোতে আলো কম, সেইটার যে ডিটেল খুব ভালোভাবে ফুটিয়ে তুলতে পারছে না, এইখানে এসে ভালো রকমের হিমশিম খায়। হেভি এক্সপোজার এরিয়াগুলো অনেক বেশি ঝলসে ফেলছে, যে জায়গায় ক্যালকুলেশনের প্রয়োজন ছিল। ভালো একটা সেন্সর আছে, তবে অপটিমাইজেশনের সুযোগ আছে এখনো। আর লো লাইটে আপনি নাইট মোড অন করে নিলে কিছুটা ইমপ্রুভড ছবি পাবেন। নর্মালি তুলতে গেলে দেখা যায় যে ক্লিকটা ইনস্ট্যান্ট করে ফেলছে,
ডিটেল কিছুটা কম গ্রেইনের দেখা পাওয়া যায়, বাট আপনি নাইট মোড অন করে নিলে তুলনামূলকভাবে বেটার আউটপুট দেয়। তখন কালার কন্ট্রাস্ট ব্যালেন্স করা ট্রাই করে, বাট একটু সফট করে প্রেজেন্ট করে স্টিল মানে সোশ্যাল মিডিয়া রেডি টাইপের একটা ছবি আপনি পেয়ে যাবেন। অন্যদিকে আলট্রাওয়াইড শুটারটা প্রপার লাইটিং কন্ডিশনে কিন্তু ইউজেবল ছবি দিচ্ছে। নর্মালি দেখা যায় আন্ডার 30K প্রাইস পয়েন্টও এখন অফিসিয়াল ম্যাক্সিমাম ডিভাইসে আলট্রাওয়াইড শুটারটা নেই, সেই জায়গায় আমরা এই ডিভাইসটাতে পেয়েছি। এটা আপনার জন্য একটা বাড়তি সুবিধা অ্যাড করবে, একই সাথে এটা লো লাইটে যে খুব ভালো পারফর্ম করবে ব্যাপারটা সেরকমও না। আপনারা প্রপার লাইটিং কন্ডিশনে ছবি নেওয়া ট্রাই করবেন, তাহলে ইউজেবল আউটপুট বের করা সম্ভব। আর হ্যাঁ, পোর্ট্রেট মোড তো আছে এই স্মার্টফোনে। পোর্ট্রেট মোডে এইচ ডিটেকশনে আমরা টুকটাক কিছু মিসম্যাচ লক্ষ্য করছি ক্রিটিক্যাল সিনারিওতে। আর আমি যে জিনিসটা মিস করছি সেটা হচ্ছে গিয়ে ফোকাল লেন্থ। আমি আশা করছিলাম যেহেতু 64 আছে, এখানে চাইলে আরেকটু জুম টুম করে মানে একটা ডিফারেন্ট ফোকাল লেন্থ দিতে পারতো, অ্যাটলিস্ট 2x পর্যন্ত। সো ওইটা মিস করছি, ওটা থাকলে আর বেশি জোস হইতো। আর কালারে এখানে কিছুটা শিপিং লক্ষ্য করা যায় আর কি। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটাও সেম ইস্যু আমি লক্ষ্য করছি, অর্থাৎ হেভি হাইলাইটেড এরিয়াগুলো ঝলসে ফেলার একটা প্রবণতা আছে। এমনকি এই যে এরকম লাইটিং কন্ডিশনে আমার তোলা ছবিটাতে আপনারা লক্ষ্য করছেন যে একটু বার্ন আউট হওয়ার মতো ইস্যু রয়েছে, মানে আমার স্ক্রিন মনে হয় যেন জ্বলতেছে রড লাইট দিয়ে জ্বালানো, এরকম একটা ব্যাপার। তো এই হাইলাইট ব্যালেন্সিং এর জায়গায় আরো বেশি অপটিমাইজেশন প্রয়োজন ছিল বোথ সাইডের ক্যামেরায়। সেম ব্যাপারটা আমরা নোটিস করছি কিন্তু ফ্রন্ট ফেসিং ক্যামেরার পোর্ট্রেট মোডেও। ভিডিও রেকর্ড করতে পারে সর্বোচ্চ 2K 30 FPS এ। ভিডিও অ্যাভারেজ কোয়ালিটির একেবারেই, যেখানে জিটারিং আমরা লক্ষ্য করছি। ক্যামেরা নিয়ে আমার মতামত হচ্ছে Xenon X50 এর ক্যামেরা সেটআপটা ভালো দেখতে, এমনকি অফিসিয়ালি এই প্রাইস পয়েন্টের অনেক ডিভাইস থেকে হয়তো বেটার কিছু অফার করার ট্রাই করছে, লাইক সনি সেন্সর মেইন, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আলট্রাওয়াইড আছে একটা। বাই দ্য ওয়ে এটার দাম কি বলা হয়েছিল? 31,000 টাকা। এখন সেই জায়গায় সেটআপ মোটামুটি আমরা মেনে নিচ্ছি অ্যাজ অফিসিয়াল ডিভাইস, বাট আউটপুট নিয়ে সন্তুষ্ট না, এর থেকে আরও বেটার আউটপুট বের করা সম্ভব ছিল। অলরাইট, স্মার্টফোনটিতে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই রয়েছে, ব্লুটুথ 5.2 রয়েছে, এই জায়গাটায় পিছিয়ে পড়বে ব্লুটুথ 5.2। এটা বেশ ওল্ড জেনারেশন, অবশ্যই আরও লেটেস্ট কিছু দেওয়া উচিত ছিল। দেন এই স্মার্টফোনটা রান করছে অ্যান্ড্রয়েড 16 আর DDoS রয়েছে। DDoSটা একটু বেসিক টাইপের, বাট আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। পার্সোনালি আমার কাছে খারাপ লাগে না, আমার কাছে অনেক ইজি এটা পছন্দ হয় না, একটু ক্লিন ভাইবেই ভালো লাগে। সো সেই জায়গা থেকে ওকে আছে। আর এটা বাংলাদেশ মার্কেটে আপনারা পেয়ে যাবেন 8/256GB ভ্যারিয়েন্টে, যে প্রাইসটা বললাম ওই প্রাইস সেগমেন্টে। UFS 2.2 হলো গিয়ে স্টোরেজ টাইপ। SoC হিসেবে রয়েছে MediaTek Helio Z100, যা আপনারা বহুত ফোনে ব্যবহার করছেন। হাইব্রিড সিম স্লট রয়েছে, যেখানে সর্বোচ্চ 1 TB পর্যন্ত ব্যবহার করা যাবে। এবং এই ফোনটা যাতে অতিরিক্ত গরম হয়ে না যায়, গরম হয়ে গেলে দ্রুত ঠান্ডা হয়, এই জন্য ওরা এখানে 7000+ হিট ডিসিপশন ফিল্ম ব্যবহার করছে ভিতরে একটা, যে ফোন ঠান্ডা হয়ে মানে গরম হয়ে গেলে দ্রুত ঠান্ডা করা সম্ভব হবে আর কি। এই এখন পারফরমেন্সের জায়গাটা আপনি খুব সহজেই বুঝে ফেলছেন। এই সেম প্রসেসর আমরা 20,000 টাকার নিচেও পেয়েছি, 25,000ও পেয়েছি, এমনকি এই 30K প্রাইস পয়েন্টও অনেক ফোনের সাথে পেয়েছি। তো এটা নিয়ে নতুন করে আর বকবকাইয়া লাভ নাই। এটা মানে একটা মিড রেঞ্জ থেকে একটা বেসিক পারফরমেন্স ডেলিভার করার মতো SoC, যা দিয়ে ডে টু ডে লাইফের কাজগুলো করতে পারবেন। হ্যাঁ, এই স্মার্টফোনের অটোমেশন কেমন সেটা জানার অবশ্যই বেশি আছে। তো সেই জায়গা থেকে দেখলাম হ্যাঁ এইটা মোটামুটি রেগুলার কাজ খুব সহজে হ্যান্ডেল করতে পারছে। অ্যাপ ওপেন ক্লোজ টাইমও একেবারে সুপার ফাস্ট লেভেলে না, আবার ডিলেও নাই, মানে ওকে আছে। আপনি লাইক 25-30 হাজার টাকার মধ্যে ডিভাইসগুলোতে যেমন দেখেন অফিসিয়াল ডিভাইসগুলোতে, ওরকম একটা পারফরমেন্স ডেলিভারি করতে দেখবেন আর কি। তারপরে বলবো কিছু ব্লোটার তো এই ফোনে আছে, যেগুলো আনসার করে নিলে অবশ্যই আপনার জন্যই ভালো, সেটা করে নিতে পারেন ডেফিনেটলি। আর মাল্টিটাস্কিংয়ে 8GB র্যাম দিয়ে আপনি অ্যাট এ টাইম মানে 5-6টা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করলে ও ধরে রাখতে পারছে আর কি লং টাইমের জন্যই ব্যাকগ্রাউন্ডে। তবে নর্মাল ইউজেসে এটা খুব একটা হিট জেনারেট করে না, যদিও ওরা এখানে একটা ওই যে হিট ডিসেপশন ফিল্ম ব্যবহার করছে। বাট হ্যাঁ, আমরা জানি যে এই SoC যে খুব ওভারহিট করে এমনও না। আর গেমিং করতে চাইলে এই SoC দিয়ে আপনারা জানেন যে টুকটাক গেমিং করা যায়, লাইক আপনারা কল অফ ডিউটি বা পাবজির মতো গেম প্লে করতে পারবেন। পাবজি সর্বোচ্চ HD হাই ফ্রেম রেটে চলবে, কিন্তু ওরকম সেটিংসেও না খেলার জন্যই মানে থাকবে আর কি। কারণ আপনি 30K প্রাইস পয়েন্টের মতো আসলে রেজাল্ট বা আউটপুট পাবেন না। সো গেমিং নিয়ে এক্সপেকটেশন থাকলেও আমি বলবো না, বাট ডে টু ডে লাইফের কাজবাজ সামলানোর জন্য ঠিকঠাক আছে। এখন আমরা আসলে স্টোরেজ বা এদিকে র্যাম সব কিছু দাম বাড়তে দেখছি, সেই জায়গা থেকে ফোনের দাম অনেক বেড়েছে, এটা সত্যি। একই সাথে ওরা যদি এখানে ডায়মেন্সিটি সিরিজের আর একটু বেটার কোনো চিপ দিতে পারতো, আমরা 5G এনাবেলড একটা ডিভাইসও পেয়ে যেতাম, যেটা ফিউচার প্রুফ হতো। দ্বিতীয়ত হয়তো পারফরমেন্স আর একটু বেটার কিছু লক্ষ্য করতাম, যেটা আমার এক্সপেকটেশন ছিল। সো এই SoCটা আসলে এই প্রাইস পয়েন্টের সাথে সামঞ্জস্যতাপূর্ণ হয় না, এটা আপনারা খুব ভালো করেই বুঝতেছেন। এটাতে ব্যাটারি রয়েছে 6300 mAh অ্যান্ড 33 ওয়াটের চার্জিং সিস্টেম বক্সে পেয়ে যাচ্ছেন। এই কম্বোকে আমি ভালো বলবো। এবং 6300 mAh ব্যাটারিটা দিয়ে এই স্মার্টফোন ইজিলি একদিন চালানো যাচ্ছে, 8 ঘন্টা প্লাস এসওডি পাওয়া যাচ্ছে। কল কোয়ালিটি ভালো, নেটওয়ার্ক সিস্টেমে কোনো প্রবলেম নেই। চলুন একটা কাজ করা যাক, এই স্মার্টফোনটার ভালো যে বিষয়গুলো পেয়েছি এবং খারাপ যে বিষয়গুলো পেয়েছি সেগুলোকে আমরা কয়েকটা পার্টে পার্ট করি। ভালো দিকের মধ্যে ফার্স্ট অফ অল এটার ব্যাটারিটা
ভালো একটা ব্যাকআপ দিতে পারবে। দ্বিতীয়ত ডিসপ্লেটা দেখে ভালো লাগবে। তৃতীয়ত আলট্রাওয়েড শুটার আছে, যেটা এই প্রাইস পয়েন্টে অনেকেরই নেই। আর চতুর্থ নাম্বার হচ্ছে লেটেস্ট অ্যান্ড্রয়েডে রান করছে অ্যান্ড্রয়েড 69। এবার যদি একটু কমতে বা খারাপ জায়গা যেগুলো তার একটু উন্নয়ন করার সুযোগ ছিল, সেটা হচ্ছে এসওসিটা বেটার করা উচিত ছিল, ক্যামেরার হাই এক্সপোজার ব্যালেন্স করার জায়গায় সুযোগ ছিল। তারপরে হচ্ছে গিয়ে ওদের ফোনগুলোতে নর্মালি আপডেট আমরা ওইভাবে লক্ষ্য করি না, সেই জায়গাটা ইনশিওর করলে তো সমস্যা নেই। আর ব্লুটুথ ভার্সনটা হয়ে গেছে অনেক বেশি ওল্ড জেনারেশন। এই হচ্ছে দুইটা সাইট, এবং দামটা একটু বেশি। দামটা আরেকটু কম থাকলে হয়তো বা যেগুলোতে কমতি আছে সেগুলো নিয়ে আমাদের খুব একটা কথাবার্তা আসতো না। আন্ডার 30K বা আরেকটু নিচে দেন পারফেক্ট হতো। আপনাদের কাছে এই স্মার্টফোনের কোন বিষয়টা ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে স্যামসাংয়ের নতুন ভিডিওতে।